ওয়েলকাম সকলকে। আজকে আমরা এসেছি আমাদের ষষ্ঠ ক্লাসে পার্সেন্টেজের অঙ্ক। খুব ইন্টারেস্টিং জিনিস এবং খুব সহজ জিনিস যদি আমরা অঙ্কের যে ফর্মুলাগুলোকে আছে সেগুলোকে যদি ভালো মতো বুঝতে পারি। অঙ্কের নানা রকম ফর্মুলা থাকে, একটা অঙ্কের জন্য এক রকম ফর্মুলা, আরেকটা অঙ্কের জন্য আরেক রকম ফর্মুলা। কিন্তু যদি ফর্মুলাগুলোকে যদি বোঝা যায় তাহলে হয়তো এতগুলো ফর্মুলা মনে রাখা দরকার নেই। ঠিকই বলছি তো? সেই জিনিসটাকে আজকে বোঝানোর জন্য আমি আজকে এই কতগুলো প্রবলেমসের টাইপগুলো নিয়ে আলোচনা করব এবং তার ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে কি আলোচনা করছি আমরা, সেটা হচ্ছে প্রবলেম টাইপের ফাইনাল ইনক্রিজ অর ডিক্রিজ অর ফাইনাল চেঞ্জ। জিনিসটা কি বাংলায় সহজভাবে বুঝি, সেটা হচ্ছে ধরুন এই ক্ষেত্রে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে নর্মাল ভ্যালু থাকবে না, থাকবে হচ্ছে শুধু পার্সেন্টেজ। ঠিক আছে, পার্সেন্টেজ। সাপোজ ধরুন কোনো একটা জিনিসের দাম XYZ, সেটার প্রথমে 10% বাড়লো, দেন 20% কমলো। ঠিক আছে, তো আলটিমেটলি কি কত চেঞ্জ হলো? তো এই জিনিসগুলোই অঙ্ক হচ্ছে এই রকম। এই আজকে আমরা এইটা আলোচনা করব এই সমস্ত ফর্মুলাগুলো দিয়ে। কোনো জিনিসের দাম যদি প্রথমে বাড়ে, তারপর সেই জিনিসটার দাম যদি আবার কমে যায়, তা আলটিমেটলি গিয়ে সেটা হয়তো বাড়লো বা হয়তো কমলো, কিন্তু কি বাড়লো বা কি কমলো, আদৌ কমলো কি আদৌ বাড়লো, এই জিনিসের অঙ্কটা নিয়ে, এইরকম টাইপের অঙ্ক নিয়ে আজকে আমাদের এই ক্লাস। তো দেখা যাক, যে জিনিসটা আমি বললাম এখানে 1 2 3 4 5 6 6 রকমের প্রশ্নের ধরন আপনারা পাবেন। কিরকম? ফার্স্ট ইনক্রিজ দেন ডিক্রিজ, মানে কোনো জিনিসের দাম হোক বা ভ্যালু হোক, কোনো কিছুই প্রথমে বাড়বে, সামথিং X% বাড়লো, দেন ডিক্রিজ Y% ডিক্রিজ করলো। ঠিক আছে, এইবার সেক্ষেত্রে X% বাড়ার পরে এবং দেন Y% ডিক্রিজ করার পরে আলটিমেটলি কি জিনিসটার দাম হোক বা যেটাই হোক সেটা বাড়লো কি কমলো, সেটা অঙ্কটাই হচ্ছে এইটা। ঠিক আছে, নেক্সট টাইপের কি আছে? ফার্স্ট ডিক্রিজ অ্যান্ড দেন ইনক্রিজ, মানে যেটা আমি বললাম আগেটা ঠিক উল্টো। কোনো জিনিসের দাম, সাপোজ ধরে নিন কোনো জিনিসের দাম প্রথমে কমে গেল, দেন বাড়লো, তা আলটিমেটলি কি হলো, জিনিসটার দাম বাড়লো কি কমলো, এটা হচ্ছে দ্বিতীয় রকমের অঙ্ক। ঠিক আছে, এবার অনেক সময় কি হয়, ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি যে কোনো জিনিসের দাম ধরুন 10% বাড়লো, আবার সেই জিনিসটার দাম পরের বছরে 10% আবার কমে গেল, ভ্যালুটা একই আছে, তাহলে সেই রকমের ক্ষেত্রে একটা ফর্মুলা, বোথ ভ্যালু সেম, একটা ফর্মুলা। আবার ধরুন দেখা গেল কোনো জিনিসের দাম 10% তো প্রথমে বাড়লো, তারপরে 9% কমে গেল, তাহলে কি হলো, দুই ক্ষেত্রে দুটো ভ্যালু হলো। যখন বোথ ভ্যালু আর নট সেম তখন হচ্ছে এই ফর্মুলাটা। ওকে, ক্লিয়ার? তারপর আছে সাকসেসিভ ইনক্রিজ, সাকসেসিভ ডিক্রিজ। কি সাকসেসিভ ইনক্রিজ মানে হচ্ছে কোনো জিনিসের দাম আগে যেরকম আলোচনা করছিলাম যে বাড়লো দেন কমলো বা কমলো দেন বাড়লো, দুটো অপোজিট হলো, এক্ষেত্রে কি হবে, দুবারই বাড়বে। একটা জিনিসের দাম ধরুন 10% বাড়লো, নেক্সট টাইম গিয়ে 15% বাড়লো। ঠিক আছে, আবার সাকসেসিভ ডিক্রিজের ক্ষেত্রে কি হবে, কোনো জিনিসের দাম ধরুন 10% কমলো, তারপরে আবার 15% কমলো। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হবে, দু রকমের ক্ষেত্রে দু রকমের ফর্মুলা আছে এবং এতগুলো ফর্মুলা দিয়ে আরো দুই রকমের অঙ্ক করা যায়। সেটা হচ্ছে এফেক্ট অন রেভিনিউ, এরর পার্সেন্টেজ ইন এরিয়া অফ দ্য টু ডাইমেনশনাল ফিগার। ঠিক আছে, এইগুলো আমি যদি অঙ্ক নিয়ে আলোচনা করি তাহলে আপনার এই দুটো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আপাতত প্রথমে আমরা এই 4 রকম জিনিসটা নিয়ে আলোচনা করি। এবার স্বাভাবিকভাবেই মাথায় আসতে পারে যে এতগুলো ফর্মুলা এক একটা জিনিসের জন্য মনে রাখতে গেলে তো অঙ্কের হলে গিয়ে তো মাথা কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য আমি যেটা আপনাকে প্রথমেই বলেছিলাম যে এত ফর্মুলা মনে রাখার দরকার নেই, একটাই ফর্মুলা মনে রাখতে হবে এবং সেই ফর্মুলার ট্রিকটা যদি মাথায় থাকে, মাথায় যদি ভালো মতো গেঁথে যায়, তাহলে আর এতগুলো একটা দুটো তিনটে চারটে নানা রকম ফর্মুলা মনে রাখার দরকার নেই। এই সব কটা অঙ্কের একটাই কমন ফর্মুলা আছে, সেটা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস XY ডিভাইডেড বাই 100%। এতগুলো ফর্মুলা মনে রাখার দরকার নেই, এই একটা ফর্মুলা মনে রাখলেই আপনাদের মোটামুটি এই রকমের এই 1 2 3 4 5 6 6 রকমের অঙ্কের সমাধান হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এই ফর্মুলাটা মনে রাখার সাথে সাথে একটা ট্রিক অবশ্যই মনে রাখতে হবে এবং সেই ট্রিকটাকে বোঝার জন্য একটা জিনিস নিয়ে আমি আগে একটা আলোচনা করে নিই। সেই জিনিসটা আপনারা সকলেই হয়তো জানেন, সেটা হচ্ছে যখন প্লাস মাল্টিপল মাইনাস হয় তখন কি হয়, মাইনাস, প্লাস মাল্টিপল প্লাস হলে কি হয়, প্লাস, মাইনাস মাল্টিপল মাইনাস হলে কি হয়, প্লাস। ঠিক আছে, অ্যান্ড
মাইনাস মাল্টিপল প্লাস হলে মাইনাস। ঠিক আছে, এই কনসেপ্টটা তো সবার মোটামুটি জানাই আছে। এই কনসেপ্টটা নিয়ে প্রথমে আমাদের মাথায় গেঁথে নিতে হবে, দেন আমরা এই একই ফর্মুলা দিয়ে এই 4 রকমের অঙ্কগুলোকে করতে পারবো। চলুন শুরু করি কতগুলো এক্সাম্পল দিয়ে। চলে এসেছি আমাদের প্রথম কোশ্চেনটা নিয়ে। চলুন আলোচনা করা যাক কোশ্চেনটা কি আছে। A shopkeeper marks the price of his goods 12% higher than its original price. After that, he allows a discount of 12%. What is his percentage profit or loss? বাংলায় বুঝি ব্যাপারটাকে কি? একটা দোকানদার, সে নিজেকে খুব চালাক মনে করে। ও কি করেছে, জিনিসের যেটা অ্যাকচুয়াল দাম আছে তার 12% দাম বেশি এমআরপিতে লিখে রেখেছে, এবং কি ভাবছে যখন কোনো একটা কাস্টমার আসবে তখনও কি করবে, ও লোকটাকে বলবে আপনাকে 12% ডিসকাউন্টে দিলাম। ঠিক আছে, কিন্তু কোশ্চেনটা হচ্ছে আদতে কি সেই দোকানদার প্রফিট করলো কি লস করলো? চলুন দেখা যাক যে এই যে আমাদের কি ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা দিয়ে আমরা উত্তরটাকে কিভাবে বার করতে পারি। তাহলে এইখানে হেয়ার কি আছে, x ইকুয়ালস টু 12 হলো, অ্যান্ড y ইকুয়ালস টু কি আছে, নেক্সট যেটা চেঞ্জ হলো 12। ওকে, তাহলে এইটা হচ্ছে প্রথম টাইপের অঙ্ক, যেটা আমি বললাম বোথ ভ্যালুজ আর সেম। দেখুন এখানে প্রথমে 12% কি করছে, ও জিনিসের দামটা বাড়াচ্ছে সেম 12%, আবার কি হচ্ছে ও ডিসকাউন্ট করছে সেম 12%, ও কমাচ্ছে, তার মানে কি দুটো ভ্যালু সেম আছে। তো এক্ষেত্রে তো একটা অন্য ফর্মুলা ছিল আমি বলেছিলাম, কিন্তু সেই ফর্মুলার কোনো দরকার নেই, এই কি ফর্মুলা দিয়ে হয়ে যাবে। কিন্তু ট্রিকটা কোথায়, যে এই ফর্মুলাটাকে যে ইউজ করব সেটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যখন জিনিসের দামটা ও 12% বাড়াচ্ছে তখন এক্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি প্লাস 12। ওকে, আর এইখানে যেটা আমরা লিখেছিলাম ডিসকাউন্ট অফ 12%, মানে পরে ও 12% ডিসকাউন্ট করছে, তার মানে এখানে 12 নয়, আমাদেরকে ওয়াই এর ভ্যালুটা ধরতে হবে -12। এটাই হচ্ছে ট্রিক। যখনই কোনো জিনিসের দাম বাড়া হচ্ছে তখনই হচ্ছে এটাকে 12%, আর যখনই জিনিসটার দাম কমানো হচ্ছে তখন সেটা হয়ে যাবে -12%। এইখানে এই সাইনগুলো খুব ইম্পর্টেন্ট। ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক বা কিছু আওয়াজ আসবে, সেটা একটু অ্যাভয়েড করবেন। ঠিক আছে, এটা পাশের বাড়ি থেকে বা পাশের রুম থেকে আওয়াজ আসছে, যাই হোক। তাহলে এই যে জিনিসটা, এই দুটো খুবই ইম্পর্টেন্ট জিনিস, যখন বাড়ানো হচ্ছে তখন হচ্ছে প্লাস, আর যখন কমানো হচ্ছে তখন হচ্ছে মাইনাস। তাহলে এবার আমরা যদি কি ফর্মুলাটাতে যদি বসাই এই ফিগারগুলোকে, এক্স এর জায়গায় তাহলে আমি কি বসাবো, এক্স এর জায়গায় আমি 12ই বসাবো, কারণ এখানে প্লাসই আছে। ওয়াই এর জায়গায় কি বসাবো, এক্স প্লাস বসালাম, ওয়াই এর জায়গায় বসাবো -12। ক্লিয়ার? দেন কি বসাবো, দেন আছে প্লাস, প্লাসের পরে আছে এক্স ওয়াই ডিভাইডেড বাই 100। তাহলে এক্স জায়গায় বসলো 12 মাল্টিপল ওয়াই জায়গায় কি বসবে -12। ক্লিয়ার? দিয়ে কি বসবে ডিভাইডেড বাই 100। এইটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। এবার প্রফিট হচ্ছে কি লস হচ্ছে সেইটা বোঝা যাবে অঙ্কটা যখন আমি সলভ করব। তাহলে চলুন সলভ করি অঙ্কটা যদি হয়। তাহলে এখানে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, আগেবারে আমি যেটা আলোচনা করেছিলাম যে প্লাসের সাথে মাইনাসের গুণ হলে কি হয়, মাইনাস হয়। তাহলে কি হবে, এটা 12 -12 হলো। এখানে কি হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, আবার বাইরে প্লাস হচ্ছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। ক্লিয়ার? এখানে প্লাস এখানে মাইনাস, তার মানে মাইনাস হলো রেজাল্ট, আবার এখানে মাইনাস এখানে প্লাস, তার মানে কি রেজাল্ট হলো মাইনাস। তাহলে মাইনাস হয়ে গেল, দিয়ে উপরে কি আসলো 12 12 144, নিচে আসলো 100। এইটা হচ্ছে আমার ফিগার। তাহলে কি আসছে, 12 12 এখানে 0ই হয়ে গেল, আর এখানে তো 1.4, তাহলে 1.44 অ্যান্সার আসছে পার্সেন্ট। ঠিক আছে, তাহলে এবার প্রফিট হলো কি লস হলো সেটা কি করে বার করব, বার এভাবেই করব, যদি সাইনটা এখানে মাইনাস আসে রেজাল্টে তার মানে ও লস, আর যদি এখানে প্লাস আসতো তাহলে ও প্রফিট। তাহলে যে দোকানদারটা চালাকি করে ভেবেছিল যে প্রথমে 12% বাড়াই, দেন যখন কাস্টমার আসবে তখন 12% ডিসকাউন্ট করে দেবো, অ্যাকচুয়ালি ও কিন্তু 1.44% লস করছে। তাহলে আমার কোশ্চেনের অ্যান্সারটা কি লিখবো, অ্যান্সার হবে আমার
1.44% লস। ক্লিয়ার হলো ব্যাপারটা? চলুন নেক্সট টাইপের অঙ্কে এগিয়ে যাওয়া যাক। এসে গেছি আমাদের দ্বিতীয় কোশ্চেনটা নিয়ে। চলুন পড়ি কি আছে। দ্য স্যালারি অফ আ ওয়ার্কার ওয়াজ ফার্স্ট ইনক্রিজ বাই 10% অ্যান্ড thereafter decreased by 5%. What was the change in his salary? কোন একজন ভদ্রলোক কাজ করছেন, ঠিক আছে, তাকে স্যালারি দেওয়া হচ্ছে এবং যে স্যালারি দিচ্ছে সে প্রথমবার বলল যে আপনাকে 10% 10% বেশি দেওয়া হবে, ঠিক আছে। বাড়িয়ে দেওয়ার পরে আবার বলছে যে না আপনাকে বেশি বাড়ানো হয়ে গেছে, আপনার 5% 5% স্যালারি কমিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তাহলে হোয়াট ওয়াজ দ্য চেঞ্জ ইন হিজ স্যালারি? তাহলে আলটিমেটলি 10% বাড়ানোর পরে আর 5% কমানোর পরে আলটিমেটলি তার স্যালারিতে কি চেঞ্জেস আসলো? তার স্যালারি বাড়লো না কমলো, কতই বা বাড়লো কতই বা কমলো, এটাই জানা হচ্ছে এই অঙ্কের মূল উদ্দেশ্য। তাহলে চলুন এই ফর্মুলাটা ইউজ করে আমরা অঙ্কটাকে করি। তাহলে এইখানে ভালো করে লক্ষ্য করে দেখবেন, প্রথম কথা হচ্ছে আগের অঙ্কটা থেকে তফাৎ হচ্ছে দুটো ফিগার আলাদা। আগে ছিল 12%, 12% বেড়েছে কমেছে, এটা দেখুন বেড়েছে 10%, কমেছে 5%। তাহলে শুরু করি অঙ্কটা। তাহলে হিয়ার x ইকুয়ালস টু ইনক্রিজড, তার মানে কি +10, ওকে। দেন y ইকুয়ালস টু কি আছে, ডিক্রিজড, তার মানে -5। তাহলে ঠিক এই ভ্যালুগুলোকে এই ফর্মুলায় পুট করে দিই, দেখি কি আসে। তাহলে কত আসে দেখি। x এর জায়গায় বসবে হচ্ছে, আগে ব্র্যাকেট দিয়ে লাভ নেই, সেকেন্ড ব্র্যাকেট বসবে। x এর জায়গায় বসবে হচ্ছে 10, সামনে প্লাস লেখার কোনো মানে নেই, এখানে হচ্ছে প্লাস, প্লাসের পরে y এর জায়গায় কি বসবে, -5। তাহলে -5 ব্র্যাকেটে বসিয়ে দিলাম, হলো। দিয়ে বসলো প্লাস এগেন, দিয়ে কি হবে, x এর জায়গায় বসবে 10 আর y এর জায়গায় কি বসবে, মাল্টিপল 5, হলো, ডিভাইডেড বাই 100%। ওকে, তাহলে এবার আমরা এটাকে সলভ করি, তাহলে বুঝে যাবো যে এটা কত পার্সেন্ট চেঞ্জেস হলো আর কি হলো, প্রফিট হলো কি লস হলো, ঠিক আছে। তাহলে 10 প্লাসে মাইনাসে কি হবে, -10 -5, ওকে। প্লাসে মাইনাসে মাইনাস, দেন আবার এখানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে এগেইন মাইনাস, তাহলে মাইনাস হলো, এখানে হবে 50, 10 মাল্টিপল 5 50 ডিভাইডেড বাই 100 ব্র্যাকেট ক্লোজ। কত হচ্ছে, এখানে যদি আমি -5 করি এখানে তাহলে 5 হয়ে গেল, 5 মাইনাস কি হচ্ছে 0.5, তাহলে কি হলো 4.5%। ওকে, যদি অঙ্কটা ভুল না করে থাকি তো, আমারও করতে হতে, আমিও মানুষ, করতে হতে ভুলে যেতে পারে। যাই হোক, এইখানে যদি অঙ্কটা সঠিক থাকে তাহলে হচ্ছে 4.5% কি আছে, নেগেটিভ মাইনাস কি প্লাস, প্লাস, তার মানে ওর আদতে স্যালারি বাড়লো 4.5%, 10% ইনক্রিজ করার পরে আর 5% ডিক্রিজ করার পরে। তাহলে অ্যান্সার হবে স্যালারি ইনক্রিজ করেছে, স্যালারি ইনক্রিজ, হাতের লেখা খুব বাজে, যাই হোক এটা ধৈর্য ধরে নেবেন, স্যালারি ইনক্রিজড 4.5%, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি আপনাদের কিছুটা হলেও ব্যাপারটা নিয়ে, কনসেপ্টটা নিয়ে ক্লিয়ার হলো। চলুন চলে যাওয়া যাক নেক্সট অঙ্কে। চলুন দেখা যাক পরবর্তী অঙ্কটা কি আছে। ইফ দ্য স্যালারি অফ আ ওয়ার্কার ইজ ফার্স্ট ডিক্রিজ বাই 20% and then increased by 10%, what is the percentage effect on his salary? প্রথম পার্থক্যটা আগের অঙ্ক থেকে, সেটা হলো প্রথমে এখানে ডিক্রিজ হয়েছে, দেন ইনক্রিজ হয়েছে, ঠিকঠাক উল্টোটা, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের ফর্মুলা অন্য ছিল, কিন্তু দরকার নেই, আমাদের এই কি ফর্মুলাটা দিয়ে হয়ে যাবে, ঠিক আছে। তো অঙ্কটা বুঝে নিই। ধরুন কোনো ফ্যাক্টরিতে, আমি অঙ্কর যে কোশ্চেনটাকে পড়ে একটু ইমাজিন করতে বলি এই কারণে, তাহলে কি হয়, অঙ্কটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি এবং অঙ্কটা বুঝতে পারলে সলিউশনটা আমাদের মাথায় খুব চট করে চলে আসবে। ধরে নিন কোনো একটা ফ্যাক্টরি আছে যেখানে ওয়ার্কার্সরা যারা আছে, সেই ফ্যাক্টরিটা লস হওয়ার জন্য তাদের স্যালারি হঠাৎ করে কমিয়ে দেওয়া হলো 20%, ঠিক আছে।
এবার কমিয়ে দেওয়ার পরে আন্দোলন শুরু হলো, আন্দোলন শুরু হওয়ার পরে শ্রমিকরা বললো না স্যালারি বাড়াতে হবে। ফ্যাক্টরির অবস্থা খারাপ থাকা সত্ত্বেও মালিক কি করলো, ঠিক আছে 10% আরো বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি সেই ওয়ার্কার্সদের, শ্রমিকদের মানেটা কতটা চেঞ্জ হলো সেটাই হচ্ছে জানার জন্য এই অঙ্কটা। চলুন তাহলে এই ফর্মুলাটা নিয়ে আমরা করা শুরু করি। তাহলে কি হবে, হেয়ার এক্স কি আছে 20, না যেহেতু ডিক্রিজড আছে -20, হেয়ার এক্স ইকুয়ালস টু -20। আগের বার ছিল এক্স প্লাস 20 অর 10, এবার কিন্তু এক্স -20 যেহেতু প্রথমে ডিক্রিজ হচ্ছে, দেন ইনক্রিজ বাই 10%, তার মানে ওয়াই ইকুয়ালস টু 10%, ঠিক আছে 10% না 10, ফর্মুলাতে আমরা পার্সেন্টেজটা লাস্টে বসাবো। তাহলে এবার এই ভ্যালুগুলোকে এই ফর্মুলায় পুট করে দিই, কি দাঁড়াচ্ছে দেখি। তাহলে প্রথমে এক্স এর জায়গায় আসবে -20 ব্র্যাকেট প্লাস ওয়াই 10 হয়ে গেল, প্লাস মাইনাস এক্স এর জায়গায় -20 মাল্টিপল ওয়াই এর জায়গায় 10 ডিভাইডেড বাই 100। তাহলে এইটা হলো আমার এফেক্ট অন স্যালারি। এটাকে এখন সরল করি, সমাধানটা বার করি কি হয়। তাহলে এখানে হবে -20 প্লাস 10, আর এখানে হবে মাইনাসে প্লাসে মাইনাস, দেন অ্যাগেন প্লাসের সাথে মাল্টিপ্লাই করলে মাইনাস, তাহলে এখানে 20 মাল্টিপল 10 মানে হচ্ছে 200 ডিভাইডেড বাই কি 100। এই হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে এইবার -20 প্লাস 10 মানে -10, আর এখানে হচ্ছে -2, তাহলে কত দাঁড়াচ্ছে -12%। তাহলে সাইনটা দেখে আমরা কি বুঝতে পারছি যে স্যালারি এখানে ডিক্রিজ হয়েছে। কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে, 12% ডিক্রিজ হয়েছে। তাহলে আমাদের উত্তর কি, যে ওই ওয়ার্কার্সদের স্যালারি ডিক্রিজ হয়েছে 12%, -12% না, কিন্তু অ্যান্সার লেখার সময় লিখতে হবে, যদি আমরা সাইনটাকে উঠিয়ে দিই তাহলে অ্যান্সার লিখতে হবে ডিক্রিজড বাই 12%, -12 না কিন্তু ডিক্রিজড বাই 12%। এখানে মাইনাস লিখে দিলে আবার অন্যরকম ব্যাপার হয়ে যাবে, তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ডিক্রিজড বাই 12% এর এফেক্ট হয়েছে। ওকে, ব্যাপারটা ক্লিয়ার হলো। চলুন নেক্সট অঙ্কের দিকে আমরা যাই। চলুন চলে আসা যাক আমাদের নেক্সট টাইপের অঙ্ক। কি আছে, সাকসেসিভ ইনক্রিজ আর সাকসেসিভ ডিক্রিজ। ঠিক আছে, আগে অঙ্কটা পড়ে নিই, তাহলে সাকসেসিভ ইনক্রিজ আর ডিক্রিজের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। অঙ্কটা কি আছে, a shopkeeper marks the prices at 50% higher than the original price. Due to increase in demand, he further increases the price by 10%. How much profit will he get? ধরে নিন একটা দোকানদার আছে, সে কোনো একটা কিছু বিক্রি করছে, ঠিক আছে, সেই জিনিসটার দাম ও অলরেডি যেটা অ্যাকচুয়াল দাম তার থেকে 15% বাড়িয়ে রেখেছে, ঠিক আছে। এবার দিন যত যায় দেখা যাচ্ছে যে ডিমান্ডটা ওটা আরো বেশি, 15% দাম বাড়িয়ে রাখার পর লোকেদের চাহিদা অনেক, তখনও ভাবলো যে তাহলে দামটা আরো 10% বাড়িয়ে দিই। তাহলে কি হলো, আগের অঙ্কের সাথে এই অঙ্কের ফারাকটা কি, আগের অঙ্কগুলোতে আগে ডিক্রিজ হচ্ছে পরে ইনক্রিজ হচ্ছে, আর আগে ইনক্রিজ হচ্ছে পরে ডিক্রিজ হচ্ছে। এই ক্ষেত্রে কি সাকসেসিভ ইনক্রিজ, মানে প্রথমে তো 15% বাড়ালোই, আবার 10% বাড়ালো। তো অ্যাপারেন্টলি সবাই ভাবে কি 15% বাড়ালো আবার 10% বাড়ালো, তাহলে কত হলো, 15 + 10 25% বেড়ে গেল। কিন্তু এটা একদমই ভুল, কারণ কি এই যে 10%টা যে বাড়লো সেটা কার উপর বাড়লো, জিনিসটাকে 15% বাড়িয়ে দেওয়ার পর যে দামটা হয়েছিল তার 10% বেড়েছে। তো 15 + 10 করে দিলে কিন্তু 25 করে দিলে কিন্তু উত্তরটা ভুল হবে। তাহলে চলুন করে দেওয়া যাক যে এই ফর্মুলাটা ইউজ করে কিভাবে উত্তরটা সহজে চলে আসে। তাহলে ফর্মুলা অনুযায়ী হেয়ার কি আছে, এক্স ইকুয়ালস টু কি হচ্ছে, ইনক্রিজ হয়েছে মানে প্লাস, প্লাস লেখার দরকার নেই, আমরা 15 লিখে দিলাম, ঠিক আছে, বা বোঝার সুবিধার জন্য আপনাদের প্লাস লিখিয়ে দিলাম। আবার ওয়াই এক্ষেত্রে কি আছে, যেহেতু ইনক্রিজ আছে এগেইন ইনক্রিজ, তাহলে হবে কি +10। তাহলে ফর্মুলাটা সোজাসুজি বসিয়ে দিই, এক্স এর জায়গায় বসবে 15 প্লাস ওয়াই এর জায়গায় বসবে 10 প্লাস
এক্স ওয়াই জায়গায় বসবে 15 মাল্টিপাল 10, নিচে আসবে 100। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। এটাকে যদি সরলীকরণ করি তাহলে দেখি কি আসে। 15 প্লাস 10, ভুল করলাম, 15 প্লাস 10 25 প্লাস 150 ভাগ 100 কত আসে? 25 প্লাস 1.5%, মানে 26.5%। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে এখানে আর পজিটিভ নেগেটিভ দেখার কোনো দরকার নেই, কেন কি একটা জিনিসের দাম 15% বাড়ানোর পরে আবার 10% বাড়িয়েছে, প্রফিটই হবে, ঠিক আছে। কিন্তু কত পার্সেন্ট প্রফিট হবে? 26.5% প্রফিট হবে। আমরা যেটা ভাবছিলাম, জেনারেলি ছাত্ররা যেটা ভাবে যে 15 প্লাস 10 করে দিই 25% প্রফিট হয়ে গেল, নয়, হবে হচ্ছে 26.5। ঠিক আছে, এইটা হচ্ছে সাকসেসিভ ডিক্রিজের একটা এক্সাম্পল। চলো শুরু করা যাক আরেকটা অঙ্ক নিয়ে। কি আছে? The population of a village is decreased by 10% or 20%। পিছনে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, সেজন্য একটু আওয়াজ আসতে পারে, একটু মানে অসুবিধার জন্য ক্ষমা প্রার্থী আমি। চলো আবার শুরু করি। The population of a village is decreased by 10% and 20% in 2 successive years. What percentage population is decreased after 2 years? অঙ্কটাকে একটু বাংলায় বুঝি ভালো করে। ধরুন একটা গ্রাম আছে, গ্রামের মধ্যে যে লোকেরা আছে তাদের মধ্যে যে পপুলেশন আছে তাদের প্রথম বছর 10% ডিক্রিজ করলো, 10% কমে গেল। হয়তো ওখানে কাজের সুযোগ কম, শহরের সুযোগ বেশি, সেখানে লোকেরা চলে গেল, সেই জন্য 10% প্রথম বছর জনসংখ্যা কমে গেল। যখন ওই দেখা গেল যে ওইখানে যেহেতু শহরে গিয়ে কাজ পাচ্ছে, পরের বছর আরো 20% লোক সংখ্যা কমে গেল। আমি এই কারণে এরকম ইমাজিন করে করতে বলি, এটাতে কি হয়, অঙ্কটাকে ভালো মতো বুঝে আপনি সলিউশনটা বার করতে পারবেন, এবং প্র্যাকটিক্যাল লাইফে অঙ্ক কিসে লাগে সেটাতেও আমরা একটা ধারণা পাই। ঠিক আছে, তাহলে প্রথম বছর 10% কমলো, দ্বিতীয় বছর 20% কমলো, তাহলে পপুলেশনটা 2 বছর পর, সেই গ্রামের যে জনসংখ্যা সেটা 2 বছর পর গিয়ে কত পার্সেন্ট, কত শতাংশ কমে গেল, এটা বার করতে হবে। এটা হচ্ছে সাকসেসিভ ডিক্রিজের অঙ্কের উদাহরণ। চলুন তাহলে করে ফেলি এটা কিভাবে সমাধান করা যায় আমাদের এই ফর্মুলাটা দিয়ে। তাহলে এক্স এর জায়গায় এখানে হেয়ার কি হবে? এক্স ইকুয়ালস টু ডিক্রিজ হয়েছে, ডিক্রিজ তার মানে -10, আর ওয়াই কি আছে এখানেও সেম ডিক্রিজ, কি করে হলো? 20%, তো এটাও ডিক্রিজ হয়েছে, ইনক্রিজ তো হয়নি, তাহলে -20। চলুন তাহলে এবার ফর্মুলায় বসিয়ে দিই। তাহলে -10 প্লাস -20 হলো প্লাস এক্স ওয়াই, মানে হচ্ছে 10 -10 মাল্টিপল -20, ওকে, ডিভাইডেড বাই কি হবে? 100। তাহলে এইটা হচ্ছে আমার সূত্র বসানোর পর দাঁড়ালো। তাহলে এবার এটাকে সমাধান করে দিই। -10 -20 কত হয়? -30। আর এখানে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হয়ে গেল, প্লাসে প্লাসে কি হয়ে গেল? আবার প্লাস। তাহলে প্লাস এটা হবে 200 ডিভাইডেড বাই 100। তাহলে কি দাঁড়ালো? -30 প্লাস 2, তাহলে -28%। মাইনাস দিয়ে কি বুঝতে পারছি আমরা? যে ওইখানকার জনসংখ্যা কমে গেছে। কত পার্সেন্ট কমে গেছে? 28%। তাহলে আমার অ্যান্সারটা কি হবে? দ্য পপুলেশন অফ দিস ভিলেজ ওয়াজ ডিক্রিজড বাই 28%। তাহলে আমি যেটা বলছিলাম যে প্রথমে 10% ডিক্রিজ হয়েছে, তারপর 20% ডিক্রিজ হয়েছে, মানে একদম সিম্পলি 30% ডিক্রিজ হয়েছে তা নয়, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার হবে -28%, মানে 28% ডিক্রিজ হয়েছে ইনস্টেড অফ 30%। ক্লিয়ার হলো? আজকের জন্য তাহলে এখানেই রইলো, সমাপ্ত করলাম। ঠিক আছে, নেক্সট আমরা আলোচনা করব যে আরো 2 রকমের অঙ্ক রয়েছে, যেটা হচ্ছে এফেক্ট অন রেভিনিউ আর 2 ডাইমেনশনাল ফিগারের ক্ষেত্রে এরিয়া চেঞ্জের ক্ষেত্রে কিভাবে এই ফর্মুলাটা দিয়ে শর্টকাটে এরর পার্সেন্টেজ বার করা যায়, সেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আপাতত আশা করি যে এই ফর্মুলাটা দিয়ে যে অঙ্কগুলো আপনাদেরকে দেখালাম
আরো বিভিন্ন রকম অঙ্ক আপনারা এই অঙ্ক ফর্মুলাটা দিয়ে করতে পারবেন, এবং প্র্যাকটিস করতে করতে দেখবেন পরীক্ষার হলে খুব সহজভাবেই এই অঙ্কগুলো আপনারা করে নিতে পারছেন। ঠিক আছে, যদি কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই জানাবেন। আজকের জন্য আপাতত এখানেই সমাপ্ত করলাম। আশা করি আবার নেক্সট ক্লাসে দেখা হবে।